গুণোত্তর ধারা অ্যাকচুয়ালি সমান্তর ধারার চেয়ে সহজ। কারণ এখানে মাত্র একটা সূত্র দিয়ে অধ্যায়টা করে ফেলা যায়। এই একটা হচ্ছে মেইন সূত্র, আর এটা সমষ্টি সূত্র। 3 নম্বর সূত্রটা আসলে খুব জরুরি না, একটা দুইটা অঙ্ক ভুল করে আসছে। 10টা বিসিএস একটা অঙ্ক আসে অসীমতক সমষ্টি দিয়ে, মূলত 1 আর 2 দিয়েই অধ্যায়টা করে ফেলা যায়। তো আমরা যে ধারা বলেছিলাম, সমান্তর ধারা আলোচনা করেছিলাম, একটু রিক্যাপ করি ধারাগুলা জানি কেমন থাকে। 2 + 6 + 18 + 108, এটা একটা ধারা মনে করো। তো এই ধারা চার 6-এর ডিফারেন্স হচ্ছে 4, আর 6 আর 18 ডিফারেন্স হচ্ছে 12। ডিফারেন্স সমান না, তার মানে এরা কোনো সমান্তর ধারা না। এই গুণোত্তর ধারা কিনা চিন্তা করি। 2 দিয়ে 6-কে ভাগ করলে ভাগফল হচ্ছে 3, আবার 6 দিয়ে 18-কে ভাগ করলে ভাগফল হচ্ছে 3। ভাগফল মিলতেছে, মানে গুণ করে করে বাড়তেছে, এই জন্যই ধারাটার নাম গুণোত্তর। গুণ প্লাস উত্তর, উত্তর মানে হচ্ছে পর পর, পূর্ব মানে হচ্ছে আগের, পূর্বপদ মানে আগের পদ, আর উত্তর পদ মানে পরপদ। তার মানে পরের পদটা গুণ করে করে পাওয়া যাচ্ছে। 2-কে 3 দিয়ে গুণ করলে পরের পদটা পাইলাম 6, আবার 6-কে 3 দিয়ে গুণ করে পরের পদটা পাইলাম 18। পরের পদটা যদি থাকতো, সাপোজ 18-কে 3 দিয়ে গুণ করলে পাইতাম 54, 3 × 8 = 54, এরকম এভাবে হচ্ছে ধারাটা বাড়ে। বুঝতে পারছো? এখন প্রথম পদ আগের মতোই, সমান্তর ধারার মতোই, এটাকে প্রথম পদ এ বলা হচ্ছে। আর সাধারণ অন্তরটাকে সমান্তর ধারায় বলা হয়তো ডি, কিন্তু এখানে যেহেতু অন্তর না, ডিফারেন্স না, তাহলে ডি লিখবো না। এই 3টা যেহেতু ভাগফল, রেশিও, এই রেশিওর প্রথম অক্ষর আর, অনুপাত, আর দিয়ে প্রকাশ করলাম। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারার 2টা এলিমেন্ট। আর এনতম পদ যেটা এন, এই এনতম পদ, এটা কিন্তু সমান্তর ধারার মতোই। কততম পদ? এনতম পদ। এখানে কোনো ঝামেলা নাই, কোনো ডিফারেন্স নাই। ধারাটা আমরা চিনে ফেললাম, এবার আমরা সূত্রগুলা দেখি। জানি আমি যে ক্লাসে আছি, যে অনলাইন ক্লাসে, ভাই আমি ক্লাসে আছি, অনলাইন ক্লাসে। আচ্ছা, এখন এনতম পদের সূত্রটা হচ্ছে a r⁻n - 1। মুখস্থ করে ফেলো 3 সেকেন্ডে। a r⁻n - 1, 3বার মনে মনে পড়ে ফেলো a r⁻n - 1। আর এনতম পদ পর্যন্ত সমষ্টি, সমান্তর ধারায় সমষ্টির সূত্র ছিল n/2, 2a + n - 1 × d। আর এইখানে সমষ্টির সূত্র হচ্ছে a r⁻n - 1 ÷ r−1। যখন আর এর মান 1-এর চেয়ে বড় হবে তখন আমরা এই সূত্রটা, দেখো আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয়, ধরো 2 বা 3, সে আর থেকে 1 বিয়োগ করলে মানটা ধনাত্মক হবে। এই জন্যই 1-এর চেয়ে বড় হইলে r−1 হয়েছে। আর যখন আর এর মান 1-এর চেয়ে ছোট, ধরো 0.5 অথবা -2, অর্থাৎ 1-এর চেয়ে যখন ছোট হবে, তখন আমরা সেটা 1 থেকে আর মাইনাস করব, যেন ভাগ নিচের হরটা যেন ধনাত্মক হয়। আরো মজার ব্যাপার হচ্ছে, আর এর মান 1-এর চেয়ে বড়ই হোক আর ছোটই হোক, সবসময় যদি তুমি 1 নম্বর সূত্রটা দিয়েই করো, তাতেও ভুল হবে না। কারণ কি, দেখো, এই সূত্রটা থেকে নিচের সূত্রটা কিন্তু লব ও হর উভয়কে -1 দিয়ে গুণ করে পাওয়া গেছে। মানে এটাকে যদি উল্টায় দাও, এই 1 - আর যদি r−1 লেখো, তাহলে উপরেরটাকেও r⁻n - 1 লিখতে হবে। মানে সূত্র করে গিয়ে ওইটাই বাড়াবে। সো আর এর মান যখন 1-এর চেয়ে ছোট হবে, তখনও যদি তুমি এই সূত্রটাই ব্যবহার করো, অঙ্কটা ভুল হবে না, কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে, রেজাল্ট একটাই আসবে। সো ক্যালকুলেশন ইজি করার জন্য আর এর মান যখন 1-এর চেয়ে ছোট হবে, তখন আমরা ইচ্ছা করেই এই সূত্রটা ইউজ করি। কেমন? আর অসীমতক সমষ্টি, একটা ধারার যদি অসীম পর্যন্ত মান দেওয়া থাকে, ইনফিনিটি দেওয়া থাকে, তখন আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে।
অসীমতক সমষ্টি বের করার আগে, সূত্র অ্যাপ্লাই করার আগে আমাকে একটু বুঝতে হবে যে কোন কোন ধারায় আমি অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। অসীমতক সমষ্টির সূত্রটা আমি সবসময় অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ সাপোজ একটা ধারা, অসীম ধারা যদি লিখি, আগের ধারাটাই লিখি, 2+6+18 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যদি যায়, তাহলে এই ধারাটার সমষ্টি সারা জীবন ইনফিনিটি হবে। কারণ ইনফিনিটি পর্যন্ত মান যাইতেই থাকবে, বাড়তি থাকবে, বাড়তি থাকবে, শেষ নাই। তার মানে এটা সমষ্টি সারা জীবনই ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি যদি একটা ধারার সমষ্টি হয়ে থাকে, তাহলে তো আর সূত্র বসানোর দরকার নাই, অঙ্ক করারও কোনো মানে নাই। তাহলে এই সূত্রটা কেন দিল? কোন ধরনের ধারার ক্ষেত্রে আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো? ধারার ফিনিশিং এর উপর ডিপেন্ড করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ, আর একটা হচ্ছে ডাইভারজেন্ট সিরিজ। ডাইভার্জেন্ট শব্দটা আসছে ডাইভার্স থেকে, বলো না, ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্য। এটা আরেকটা বাংলা হচ্ছে প্রসারণমান, প্রসারিত বা বাড়তেছে, বড় হচ্ছে, এরকম। তো যে ধারাটা আমি লিখলাম 2 6 18, এটা কিন্তু বড় হচ্ছে, এটা একটা ডাইভার্জেন্ট সিরিজ। ডাইভার্জেন্ট সিরিজের ধারার যোগফল আজীবনই ইনফিনিটি হবে। কিন্তু যেই ধারাগুলোর যোগফল আস্তে আস্তে কমতেছে, জিরোর কাছাকাছি যাচ্ছে, সেই ধারাগুলোর ইনফিনিটি পর্যন্ত মান বের করা যায়। যেমন ধরো আমি একটা ধারা যদি লিখি, সাপোজ 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16। দেখো, দুই করে ভাগ করছে, কন্টিনিউয়াসলি ভাগ হচ্ছে দুই দিয়া। আস্তে আস্তে যতই মান যাচ্ছে, মানটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত গেলেও সর্বশেষ মানটা কিন্তু জিরোর কাছাকাছি, জিরোর দিকে যাচ্ছে। এককে যতই বড় সংখ্যা দিয়ে ভাগ করবা, ততই তার মান জিরোর কাছাকাছি, মানে কমতে থাকবে। এইসব ধারার ক্ষেত্রে আমি এই অসীমতক সমষ্টি বের করতে পারবো। ক্লিয়ার? আমরা অঙ্ক যখন করবো তখন আরো দেখবে, আরো ইজি, আরো ভালো লাগবে, সহজ হয়ে যাবে। চলো আমরা কিছু অঙ্ক করে দেখাই। 39তম বিসিএস, স্পেশাল বিসিএস ডাক্তারদের জন্য বলছে 1/√2, 1, শুধু √2, এই ধারাটির কোন পদ 8√2 হবে, মানে এনতম পদ। এনতম পদের সূত্র বের করতে বলছে। তো যেই মানগুলো দেওয়া আছে আমরা একটু লিখি। দেওয়া আছে এ এর মান 1/√2, প্রথম পদ। আর এর মান কত? আর এর মান সবসময় যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হয়। 1 কে ভাগ করতে হবে 1/√2 দিয়ে, অথবা √2 কে ভাগ করতে হবে 1 দিয়ে। আমার ইচ্ছা হয়েছে, শখ হয়েছে, এই জন্য আমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, মানে √2 কে ভাগ করব 1 দিয়া, আমার সহজ হবে। এই জন্য আমি বের করলাম এই ধারাটার মান হচ্ছে √2, রেশিও √2। তাহলে এনতম পদ সূত্র কি? এনতম পদের সূত্রটা লিখে ফেলি। এনতম পদ সমান সমান a r⁻n−1। এটার মান দেওয়া আছে, এনতম পদের মান কত দেওয়া আছে? 8√। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে রোড শোনা টু যাচ্ছে। √2 × r⁻n−1, এটার মান হচ্ছে 8√। উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করে ফেললে থাকবে r⁻n−1, এর মান হচ্ছে শুধু 8। আর এর মান কত? √2। বসাই দিই √2, √2 হোল টু দি পাওয়ার n−1, এটার মান হচ্ছে 8। আচ্ছা, 8 কে কি √2 পাওয়ার আকারে প্রকাশ করা যায়? আমরা জানি 8 সমান সমান 2³ তাই না? এখন যদি আমি 2 কে 2 না লিখে √2 লিখতে চাই, তাহলে √2-র উপরের পাওয়ারটা 3 না হয়ে কত হয়ে যাবে? কেউ একজন বলো তো। বলো কত হবে? স্যার 6। 6 কেন হইলো?
কারণ টু রুট ওভার আছে কে কে। যদি, হ্যাঁ, টু কে যদি আমরা পাওয়ার থ্রি করলে এইটা সে, তাহলে সেটা ডাবল হবে। হ্যাঁ হ্যাঁ, রুট ওভার দেওয়ার মানে হচ্ছে পাওয়ার উপরে হাফ আনলাম, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 3 যদি মেনটেন করতে হয় তাহলে 6 লিখতে হবে। 6 লিখলে ওই হাফ, রুট ওভারের হাফটা হাফের সঙ্গে 6 গুণ করে ওই আগের 3টা মেনটেন করবে, সাস্টেইন করবে। এই জন্য রুট 2 টু দি পাওয়ার 6 লিখতে হচ্ছে। তার মানে আমি এখানে লিখবো রুট 2, 8 কে আমরা লিখতে পারি রুট 2 টু দি পাওয়ার 6। কে বুঝো নাই? সবাই বুঝছো। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে বেজ ইকুয়ালস টু বেজ হইলে উভয় পক্ষের বেজ রুট 2 আছে। তাহলে বেজে বেজে ক্যান্সেল করা যায়, ক্যান্সেল করলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, মানে n-1 ইকুয়ালস টু 6। তাহলে n এর মান হচ্ছে 7। এটাই আনসার। সপ্তম পদ। আচ্ছা, এটা আনসার যে নবম পদ লেখা, নবম পদ কেন লেখা? এটা নবম পদ কেন লেখা? এটা সাততম পদ হবে। এনামুল এটা একটু কারেকশন করে দিও, হ্যাঁ। এনামুল কি আছো, শুনতেছো? এনামুল। আচ্ছা, পরের অঙ্কটাতে যাই। বলছে একটি গুণোত্তর ধারার অনুক্রমে, অনুক্রম মানে ধারা, তৃতীয় পদ বলেছে 20 এবং ষষ্ঠ পদ বলেছে 160 হইলে প্রথম পদের মান কত? 37তম বিসিএস আসছে। আচ্ছা, তো ধারার কিছুই দেওয়া নাই, এর মানও দেওয়া নাই, আর এর মানও দেওয়া নাই। তাহলে আমরা ধরে নিতে পারি, হ্যাঁ, আমরা ধরে নিই। আমরা ধরি প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত ধরে নিলাম আমরা 8। তাহলে তৃতীয় পদ মানে 3তম পদ, n তম পদের সূত্র বসাই আমরা। a r টু দি পাওয়ার 3 - 1। ঠিক না ভুল? এটার মান দেওয়া আছে 20, বা a r² = 20। এটাকে আর কিচ্ছু করা যাচ্ছে না, কারণ এ এবং আর কোনোটার মানে জানি না। তাহলে এটাকে আমরা 1 সমীকরণ 1 লিখে রেখে দিলাম। আবার কি দেওয়া আছে? 6তম পদ দেওয়া আছে কত? আচ্ছা, আগে সূত্র বসাই। 6তম পদের সূত্র কি? n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n - 1। a r টু দি পাওয়ার 6 - এর মান দেওয়া আছে কত? 160। বা a r টু দি পাওয়ার 5, এটার মান দেওয়া আছে 160। সমীকরণ 2। সমীকরণ 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাই? a r টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a r² সমান সমান 160 ডিভাইডেড বাই 20। বা স্যার, বলো। স্যার আপনাকে একটু থামাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনাকে একটু থামাচ্ছি যে স্যার ওই প্রথম অঙ্কটা হচ্ছে +1 হবে না পক্ষান্তর করে? এই অঙ্কটা, প্রথম অঙ্কটা
শাশ্বত মিউট হয়ে আছো, আনমিউট করে বলো। শাশ্বত কথা আমি শুনতে পাচ্ছি না, কি বলতেছো ভাই, আবার বলো। এখন আমি তো তোমারটা আচ্ছা, স্যার, হ্যাঁ স্যার, বলো। শুনতে পাচ্ছেন? আপনি হ্যাঁ, শুনতে যে পাচ্ছি, বলো। মানে প্রিন্টের শিটে যেভাবে সলভ করেছেন, সেখানেও তো আবার মিউট হয়ে গেছো শাশ্বত, মিউট হয়ে যাচ্ছে কেন বারবার? হ্যাঁ স্যার, হ্যাঁ, প্রিন্টের মানে শিটে কি করেছি? প্রিন্টের শিটেও অ্যান্সার +9, মানে নবম পদটি আছে। সম্পদ কি? কারেন্ট প্রথম অঙ্কটার আনসার কি 9 হয়েছে শিটে, প্রিন্টের শিটে? হ্যাঁ স্যার। কিভাবে 9 হলো সারাদিন দেখি তো। কারেন্ট যাইতেছে গা। আমি কি আরে মানে বলছি? একটু আসতে। আচ্ছা, আমি আবার একটু দেখি, হ্যাঁ প্রিন্টের শিটে কি করছিলাম আমি একটু দেখে আসি। ওরা ওরা খাইছে প্রসাদ। স্যার, বলো। হ্যাঁ স্যার, এই সিরিজটার প্রথম পদ হচ্ছে 1/√2। আপনি প্রথম পদ কাউন্ট করেছেন √2। কি প্রসাদ খাইবে পর কি পাঠিয়ে দিই বাবা বাবা। না না আচ্ছা, আমি মনে হয় একটা ভুল করে ফেলেছি। সরি, সরি। ঠিক আছে, শাশ্বত সঠিক বলেছে। আচ্ছা, তোমরা কেউ বললা না তোমাদের কারো কাছে কি প্রিন্টেড শিটটা নাই? অথবা আমি যে এই যে অঙ্ক করাতে গিয়ে একটা জায়গায় মিস্টেক করে ফেলছি, তোমরা এটা কেউ খেয়াল করলা না? যে এখানে যে আমি 8 লিখতে গিয়ে এই যে এই লাইনটাতে আমি যে 8 এর পরে, না না, ঠিকই তো আছে। এর মান তো স্যার ওয়ান আপনি বাই রুট টু। স্যার এর আপনি মান তো এই প্রথম পদে লাইনটাতে ভুল আছে। করেছেন। আমি এখানে এর মান 1/√2 জায়গায় √2 বসায় ফেলছি, এটা কেউ খেয়াল জি করলো না? জি স্যার। এটা নবম পদই ছিল। এখানে এর মানটা আসলে 1/√2 ছিল, আমি √2 বসায় ফেলছি, খেয়াল করিনি, এখানে ভুলটা হয়েছে। আচ্ছা, এখন উভয় পক্ষকে যদি √2 দিয়ে গুণ করে দিই, তাহলে r⁻n−1 এর মান দাঁড়াবে 8 √2, আবার ইন্টু, বা r⁻n−1 এর মান হবে 8 × 2, মানে কি 16। 16। এখন আর এর মান বসাই, আর এর মান হচ্ছে √2, √2 হোল টু দি পাওয়ার
n-1 সমান সমান 8 বাদ 16 কে আমরা এখন রোড টু এর পাওয়ার আকারে লিখব। 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে রোড টু বসাইলে পাওয়ারটা ডাবল হয়ে যাবে, টু দি এইট। পাওয়ার 8 হবে। রোড টু অল টু দি পাওয়ার 8, তাহলে n-1 এর মান হবে 8, বা n এর মান হবে 8+1 মানে 9। মিস্টেক ছিল আগের অঙ্কে, একটু কারেকশন করে ফেলো। কেউ খেয়াল করো নাই যে আমি এর মান যে 1/√2 লিখলাম, একজন লোক খেয়াল করলো না, শুধু শাশ্বত খেয়াল করলো। আচ্ছা, হোয়াট এভার, সরি বাই মিস্টেক। এখন এখানে আমাদের এ আর এ কাটাকাটি যাবে, r⁵ সূচকের নিয়ম অনুযায়ী এখানে কাটাকাটি করলে থাকবে 8 × 2 = 16, 8, মানে r⁵ এর মান হবে 8, 8 মানে কি 2 কিউব। সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার হইলে r = r, আর এর মান 2। এই আর এর মান 2 যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি পাই? সমীকরণ 1 থেকে পাই আমরা ar² = 20, বা এ, আমার তো অঙ্কে চাইছি এর মান বের করতে, তাহলে আর এর মানটা বসায় দিই, a × 2² = 20। তাহলে a = 2² মানে 4, 4 দিয়ে উভয়পক্ষকে ভাগ করলে তাকে 4×5 = 20 আনসার। এই কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার কি কোনো শর্টকাট আছে? আছে, কোনো শর্টকাট আছে? সমান্তর ধারার অঙ্কে যখন প্রথম পদ দেওয়া ছিল না, টাইপ 2 ছিল, মনে করে দেখো যে ধারার সমীকরণ প্রতিষ্ঠা, সমীকরণের অঙ্কের একটা শর্টকাট ছিল। একটা স্পেশাল সূত্র দিছিলাম না, বলছিলাম না যেটা আমার আবিষ্কার, কোনো বইয়ে নাই, পদমজি প্রোডাকশনের সূত্র। কি ইনিশিয়াল স্যার? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ডি এর মান ছিল nf তম পদ মাইনাস ni তম পদ বাই nf মাইনাস ni। তাহলে এইখানেও কি এরকম একটা শর্টকাট থাকার কথা না, বা থাকতে পারে না? এটা একটা শর্টকাট আছে, দেখো, একটা শর্টকাট আমি একটু লিখে দিই। নীল কালি দিয়ে যদি আমি লিখি, শর্টকাট আর বের করার জন্য সূত্র, আর বের করার সূত্র, শর্টকাট সূত্র হচ্ছে r⁵ nf মাইনাস মাইনাস ni এন। সমান সমান nf তম পদ বাই ni তম। বুঝছো না কি বুঝো নাই? তাহলে এখানে দেওয়া আছে তৃতীয় পদ 20, আবার 6তম পদ দেওয়া আছে 160। তাহলে এটাই হচ্ছে
এন এফ, আর এটা হচ্ছে এনআই। বুঝতে পারছো? আমি যদি বসাই দিই r⁻⁶ - 3 সমান সমান 160/20, তাহলে আর কিউবের মান আসে হচ্ছে 8, বা আর এর মান আসে 2। এটা এই শর্টকাটে চলে আসতেছে, তাই না? এই লেখাগুলো কিন্তু লেখা দরকার নাই, এই লেখাগুলো আমার দেখা দরকার নাই, শর্টকাট। হইলো কি না শর্টকাট? বলো বুঝতে পারছো কিনা? এনি কোশ্চেন? এই যে আর এর মান 2, আমরা দেখো এই যে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আর করছি আর এর মান 2, এটাকে আমরা এইটুক শর্টকাট দিয়ে করে ফেলতেছি। তাহলে কি অনেক সুবিধা হইলো কিনা, না একই? হ্যালো? এইটুকু কাজ আমরা করে শর্টকাটে বের করে ফেলছি। সহজ হয়েছে না কঠিন হয়েছে বলো? সহজ স্যার। বাকিটুকু নিজেরা করবা, এই যে এর পরের 3 লাইন করতেই হবে তোমাকে। বাট প্রথম যে অনেকগুলা সূত্র প্রতিষ্ঠা, এটা আমরা শর্টকাট সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তাহলে এটা কি আমরা একটা শর্টকাট সূত্র হিসেবে তোমরা খাতায় লিখে ফেলো। ওই যে প্রথম পৃষ্ঠায় যে সূত্রের পৃষ্ঠা ছিল, সেই সূত্রের পৃষ্ঠায় তোমরা এটা শর্টকাট হিসেবে লিখে ফেলো। 1 মিনিট, আমি আমার ল্যাপটপের চার্জারটা লাগাই নিই। ঠিক আছে। আচ্ছা, 35তম বিসিএস একটা অঙ্ক আসছে। বলছে একটা গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদ -48 আর পঞ্চম পদ 3/4 হলে সাধারণ অনুপাত করো কত। এটাকে যদি আমরা সমীকরণ প্রতিষ্ঠা না করে ওই আগেরটার মতোই শর্টকাট দিয়ে করে ফেলতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? যে এনএফ ফাইনাল পদ কত, 5, আর এনএফ তম পদ কত, 3/4, আর এনআই ইনিশিয়াল পদটা কত, দ্বিতীয় পদ 2। তাইলে ইনিশিয়াল পদের মান দেওয়া কত দেওয়া আছে, -48। তাহলে একটু আগে যে সূত্রটা লিখছিলাম, যদি লিখি r⁻5 - 2 সমান সমান 3/4 / -2। -2 কেন, স্যার -2? -48 স্যার। তাহলে আর কিউবের মান হচ্ছে 3/4 × 48। মাইনাসটাকে আমরা উপরে তুলে দিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে।
থ্রি দিয়ে 48কে কাটলে 3 × 16 = 48, বা আর কিউবের মান আসে -1/16, 4 × 4 = 64। 64 -1/64 কে কি লেখা যায়? -1/4 -1/4 কিউব। হোল কিউব লেখা যায় কিনা? জি স্যার। এখানে একটু বোঝার বিষয় আছে এবং ভাবার বিষয় আছে। এই অঙ্কে কোনো সমস্যা হয় নাই, কিন্তু অঙ্কে যদি মানটা, নিচের মানটা 64 না থেকে 16 থাকতো, সাপোজ অঙ্ক করতে করতে এটার মান 16 আসলো, তখন তুমি কি এটাকে -1/4 হোল স্কোয়ার লিখতে না? লিখতে কি না? জি স্যার। অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেত, কারণ এই -1 উপরে যখন তুমি স্কোয়ার দিতা, তখন সেটার মান কিন্তু +1 হয়ে যেত, 1/16 হয়ে যেত। মানে 1/16 আর -1/16 মিলে নাই কিন্তু, দেখছো? সো স্কোয়ার মানে জোড় সংখ্যা যখন থাকবে, 2 বা 4 বা 0 বা 16 এরকম যখন থাকবে, জোড় সংখ্যা থাকলে তুমি -1 রাখতে পারবা না, একমাত্র বেজোড় সংখ্যা রাখলেই হবে। মানে পাওয়ার যখন কিউব হবে বা 5 হবে বা 7 হবে, তখনই -1 এর উপরে -5, 3, 7 এগুলো থাকলে -1 এর মানটা বজায় থাকবে। বুঝতে পারছো? তা একটু সাবধান করে দিলাম, এটা খেয়াল কইরা তোমরা অঙ্কটা কইরো। সো আমরা চলে যাই, যেটা ছিল সেটাতে আমরা করি। কত ছিল? 64। তাহলে এখন উভয় পক্ষ থেকে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার বাদ দিলে বেজ ইকুয়ালস টু বেজ, বা আর সমান সমান -1/4। এনি কোশ্চেন? বলো, কারো কোনো প্রশ্ন আছে? অঙ্কটা একটু শর্ট হইলো কিনা? সমীকরণ ধরলে তোমার অনেক টাইম লেগে যেত, বুঝছো? সমীকরণ ধরার কারণে তোমার এত টাইম লাগেনি, শর্টকাট অ্যাপ্লাই করার কারণে। ওকে। বলছে দ্য সেকেন্ড এর থার্ড টার্ম ব্যাংকে আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে জানতে হবে। সেকেন্ড এন্ড থার্ড টার্ম, টার্ম মানে কি? পদ, এলিমেন্ট। দ্বিতীয় এবং তৃতীয় পদ অফ এ জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ মানে গুণোত্তর ধারা, আর অ্যারিথমেটিক সিরিজ মানে সমান্তর ধারা। একটি গুণোত্তর ধারার দ্বিতীয় ও তৃতীয় পদ যথাক্রমে 9 ও 3 রেসপেক্টিভলি শব্দের অর্থ হচ্ছে যথাক্রমে। আচ্ছা, দ্য ফিফথ টার্ম অফ দ্য সিরিজ ইজ হোয়াট, মানে পঞ্চম পদটা কত, অর্থাৎ একটা গুণোত্তর ধারার দ্বিতীয় ও তৃতীয় পদ 9 এবং 3, এই ধারার পঞ্চম পদ কত? এটা দুই উপায়ে করা যায়। যেহেতু পরপর দুইটা পদ দেওয়া আছে, পরপর দুইটা পদ, 2 আর 3, পরপর দুইটা পদ দেওয়া আছে, সুতরাং এখানে আমার কোনো ঝামেলা নাই, আমার ওই শর্টকাট সূত্র প্রয়োগ করতে হবে না, সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে না। ডাইরেক্ট আর এর মান তুমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করবা, পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করতে হয়, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ। কত হয়? তৃতীয় পদ হচ্ছে 3 আর দ্বিতীয় পদ হচ্ছে 9, তাহলে 1/3 হচ্ছে সাধারণ অনুপাত। কিন্তু 1/3 তো চায় নাই, চাইছে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ বের করতে গেলে তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে তৃতীয় পদকে আর দ্বারা গুণ করতে পারো, চতুর্থ পদ হবে। চতুর্থ পদকে আবার আর দ্বারা গুণ করলে পঞ্চম পদ বের হয়ে যাবে।
তাহলে এখন লেখো চতুর্থ পদ। তৃতীয় পদ ইন্টু আর সমান সমান 3 × 1/3 সমান সমান 1। আবার পঞ্চম পদ সমান সমান চতুর্থ পদ ইন্টু আর সমান সমান 1 × 1/3 সমান সমান 1/3। এটা আসছে আনসার। কিন্তু যদি এরকম না এসে বলতো এই ধারাটার দশম পদ কত, দশম পদ, দশম পদ যদি বের করতে বলতো বা 20তম পদ যদি বের করতে বলতো, তাহলে কি তুমি একটা একটা করে 20 বার গুণ করতা? না। তাহলে তখন কি করতা? কেউ একজন আনমিউট করে বলো, যদি এখানে এই চতুর্থ পদ আর পঞ্চম পদ কাছাকাছি 2 বার গুণ করলেই হয়, এই জন্য আমরা গুণ করে পেয়ে গেছি। কিন্তু এখানে যদি বলতো যে এই ধারাটার 20তম পদ কত, তাহলে কি 20 বার গুণ করতা? না। তাহলে কি করতা? শর্টকাট বলো তো। শর্টকাট না, মেইন ওয়ে। এটা কোনো শর্টকাট নাই। কিভাবে করতা বলো তো? আমি বলে দেই। ওই আগের অঙ্কের মতোই, যেহেতু আর পেয়ে গেছি, এইটুক করতাম না তখন। এই প্রথম লাইন, এইটুকের মান করার পরে আমরা এখানে চলে আসতাম। আর এর মান 1/3 পাওয়ার পরে আমরা যেটা করতাম, প্রথম পদ এর মানটা বের করতাম। তাহলে তৃতীয় পদের সূত্র বসাইতাম। যেহেতু তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় বা দ্বিতীয় পদ যে কোনো একটা বসাইলে হইতো। দ্বিতীয় পদ বা তৃতীয় পদ দুইটাই দেওয়া আছে কিন্তু, সুতরাং যে কোনো একটা বসাইলেই হবে। আমার কাছে তৃতীয় পদটা বসানো ভালো লাগতেছে, কারণ মানটা ছোট। তাহলে আমি লিখি তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র কি? ar⁻³ - 1। এটার মান দেওয়া আছে কত? 3। বা ar² এর মান দেওয়া আছে 3। আর এর মান কত? আর এর মান কত একটু আগে বের করছি ওয়ান আমরা। বাই থ্রি স্যার। 1/1/3 হোল স্কয়ার। 1/1/9 মানে 9। প্রথম পদের মান হচ্ছে দেওয়া, আমরা বের করলাম 9। তাহলে এখন আমাদের এর মানও জানি আর এর মানও জানি, তাহলে দেখুন আমরা যে কোনো পদ বের করতে পারবো। তাহলে দশম পদের মান কত? ar⁻10−9 আর এর মান কত পাইছি আমরা একটু আগে বের করছি, 1/3 হোল টু দি পাওয়ার 9 সমান সমান 9 × 1/3² × 3 টু দি পাওয়ার 7। 9 আর 3 স্কোয়ারে কাটা, 1/3 টু দি পাওয়ার 7, এটাই আনসার হইতো তখন যদি চাইতো। যদি তোমার ইয়া চাইতো। যাও, সাবধানে যাও, হ্যাঁ। ড্রাইভার কিন্তু পাগলা, আস্তে চালাইতে কেউ। 1/3 টু দি পাওয়ার 7 হচ্ছে আমার নির্ণয় আনসার। 3 টু দি পাওয়ার 4 এর মানে 81, এটাকে আরো 3 বার গুণ করলে 3 টু দি পাওয়ার 7 পাওয়া যাবে। পরীক্ষায় এত বড় অঙ্ক দিবে না। তাহলে এখন কোনটা ভালো? ওই যে ডান পাশে যা আমি করলাম, চতুর্থ পদ আর পঞ্চম পদ 2 বার গুণ করে বের করে ফেললাম শর্টকাটে, এটা ভালো, নাকি বাম পাশে যেটা করলাম সূত্র দিয়ে নীলকালি দিয়ে, এটা ভালো? কোনটা বেটার? বলেন না কেন? স্যার শর্টকাটে যে লাল কালি হ্যাঁ, যেটা লাল গাড়িটা এই অঙ্কের জন্য
হ্যাঁ, ডিপেন্ড করবে, এটা এক এক বাক্যে বলা যাবে না। এটা হচ্ছে এই অঙ্কটা যেহেতু তৃতীয় পদ দেওয়া আছে, পঞ্চম পদ বের করতে বলছে, মানে মাত্র দুইবার গুণ করলেই হয়, এই জন্য এই অঙ্কের জন্য এটা বেটার। কিন্তু যখনই ডিফারেন্সটা দুইটা পদের ডিফারেন্স বেশি হয়ে যাবে, তিনটা চারটা পদ ডিফারেন্স হয়ে যাবে, তখন কিন্তু এই গুণ করে করাটা, তিনবার চারবার গুণ করা টাইম ওয়েস্ট, লস প্রজেক্ট। তখন আপনারা সূত্র দিয়ে এর মানটাকে বের করে পরে এনতম পদের সূত্র বসে অঙ্কটা করে ফেলবেন, বুঝতে পারছে? এবার আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রে যাই, কেমন? সমষ্টি বের। আনসার বিডিবির সার্কেল অ্যাডজুটেন্ট পরীক্ষায় অঙ্কটা আসছে, 1+12+1/4 ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত? আচ্ছা, তো এটার যা যা দেওয়া আছে তা তো আমরা লিখি। দেওয়া আছে এর মান, প্রথম পদ এর মান কত দেওয়া? আর এর মান কত দেওয়া আছে? 1/2/1, হাফ। এখন বলছে প্রথম 6টি পদের সমষ্টি। তাইলে S6 হবে কি? A r টু দি পাওয়ার এখানে কিন্তু -1 এন এর উপরে না, -1 কিন্তু এখানে বাড়তি, বাইরে নিচে, বাই r-1। এটা দিয়েও করতে পারেন, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আবার যেহেতু এই 1/2 এটা যেহেতু লেস দেন আর, এই মানটা যেহেতু লেস দেন 1, r<1, সেহেতু আপনি সহজ ক্যালকুলেশন, যদি আমরা সমষ্টির 2 নম্বর সূত্রটা দিয়ে করি, মানে A × 1 - r টু দি পাওয়ার n / 1 - r, এই সূত্রটি দিয়ে করলে একটু ক্যালকুলেশনটা ইজি হবে, কিন্তু রেজাল্ট একটাই। তাহলে আমরা এটা দিয়ে করি, সমান সমান এর মান কত? 1, 1 - r এর মান কত? হাফ, হোল টু দি পাওয়ার n এর মান কত? 6 / 1 - r এর মান half। কে বোঝেন নাই? এই 6 কিন্তু হোল স্কোয়ার না, হোল টু দি পাওয়ার 6 না, হোল টু দি পাওয়ার 6 বসালে কিন্তু আবার অঙ্ক শেষ। ঠিক আছে, 1 - 1 টু দি পাওয়ার 6 এর মান 1, 2 টু দি পাওয়ার 6 এর মান 64, বাই 1 - হাফ এর মান হাফ। ওয়ান হাফ মানে হচ্ছে আধা, এক থেকে আধা গেলে আধাই বাকি থাকবে, এই জন্য 1 - হাফের মান, লসাগু গসাগু করে হাফ বের করা দরকার নাই, ডাইরেক্ট 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ পাওয়া যায়। এনি কোশ্চেন? নো কোশ্চেন। এখন এই হাফকে যদি আমরা উল্টায় দিই, এই হাফকে যদি আমরা উল্টায় দিই, তাহলে এই হাফটা উপরে গুণ আকারে 2 হয়ে যাবে। আর 1 - 64 থেকে যদি আমরা 64 লসাগু নেই, থাকবে 64 - 1। 64 কে 62 দিয়ে ভাগ করলে থাকে 32, তার মানে এটা উপরে হচ্ছে 63/32, এটাই আনসার। এনি কোশ্চেন? ওই মিয়ারা কথা কও না কেন? না কেউ? স্যার, কোনো কোশ্চেন নেই। ঠিক আছে অঙ্ক। আচ্ছা, পরেরটাতে যাই আমরা। একটা ধারা দেওয়া আছে, বলেছি ধারাটির 8টি পদের সমষ্টি কত? তো 8টি পদ মানে নর্মাল সূত্র, আমার এখানে কনফিউজ হওয়ার দরকার নাই। মজার ব্যাপার হচ্ছে এই সূত্রটা সেই আমরা যে অঙ্ক ক্লাস শুরু করার আগে যে একটা ধারা নিয়েছিলাম, এই ধারাটাই হচ্ছে সেই ধারাটা। এর মান 2, আর এর মান 6/2 = 3।
তাহলে S8 সমান সমান a r⁸ 8 - 1 বাই r - 1। মানগুলো বসাই দিই, এর মান 2, আর এর মান 3 3⁸ 1 বাই 3 - 1 সমান সমান 3 - 1 এর মান হচ্ছে 2, 2/2, 2 এ 2 এ কাটা। 3⁸ এর মান কত? 3 স্কোয়ার মান 27, না 3 স্কোয়ার মান 9, 9 স্কোয়ার মান 81, মানে 3⁴ এর মান 81। 3⁸ এর মান 81 কে স্কোয়ার করি, 3⁴ হোল স্কোয়ার, এটাই তো 3⁸, তাই না? 81 স্কোয়ার, তার মানে 81 × 81 গুণ করলে যা হয় তাই। 81 × 8 = 8, 8 × 8 = 64, 1 8 × 16 = 6, 1 5 6 5 6 1, এটা হচ্ছে গুণফল। 6 5 6 1 - 1, 2 তে কাটা, রইল কত? 6560। দিস ইজ আনসার। এম করার পর কারো কোনো প্রশ্ন আছে? অঙ্কের সূত্রটা খুবই সহজ বসানো, ক্যালকুলেশন, অগ্রিম ক্যালকুলেশন সহজ, বাট আজাইরা ক্যালকুলেশন দিয়ে রাখছে লাস্টে। পাওয়ারটা এত 8 না দিলেই পারতো, সর্বোচ্চ 4 5 6 দিলে ভালো। এত বড় গুণ দেওয়া উচিত না ক্যালকুলেটর ছাড়া। তবুও তো শর্টকাট করছি। আমি যদি এখন এই 3 রে 8 বার গুণ করতে যেতাম তাহলে তো মাথা নষ্ট হইতো, তাই না? আমি কি আছি না নাই? আছেন স্যার। ওকে, পরের অঙ্কটা করি আমরা। এখন হচ্ছে টাইপ 3, অসীমতক সমষ্টি চলে আসছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসছে। ফাইন্ড দা, রেলওয়ে জুনিয়র অফিসার 2010 সালে আসছে। ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 1 + ½ + 1/4 + 1/8 প্লাস ডট 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 ডট, শেষ করে দিছে ইনফিনিটি। যেহেতু শেষ করে দিছে, কিছু লেখে নাই, তাইলে আমাকে ইউজ করতে হবে অসীমতক সমষ্টির সূত্র। 3 নাম্বার সূত্র, যেটা শুরুতে, যেটাকে স্কিপ করে গেছি, বোঝাই নাই। অসীমতক সমষ্টির সূত্র S∞ = a/1 - r। এটা আরো সহজ, বেশি সহজ। তাহলে এটাও জানতে হবে, আরটাও জানতে হচ্ছে, লিখেই ফেলি। এর মান আমরা পেয়ে গেছি 1, আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ 1/2 ডিভাইডেড বাই প্রথম পদ 1, মানে 1/2। তাহলে এখন অসীমতক সমষ্টি S∞ সূত্র বসাই। S∞ a/1 - r, তার সহজ। এর মান 1, 1 - r এর মান 1/2। আবার বলি, 1 থেকে হাফ বিয়োগ করলে সেটার মান হাফই হয়, 1/2 হয়। 1/2 কোলটা দিলে 2। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? বলো, কথা বলো। না স্যার, কোনো কোশ্চেন। অনেক সহজ, অনেক সহজ, খুবই সহজ। এটা আবার কি? 0.0, 0.12, 0.12 এগুলো কি? হিজিবিজি হিজিবিজি, ব্যাপারটা কি? না, কোনো হিজিবিজি নাই, ভেরি সিম্পল। দেখাই দিই। এই ধারাটাকে যদি আমরা যোগ করে ফেলি, না যোগ করা দরকার নাই, আমরা দুইটা ওইতে করাই, হ্যাঁ। দুইটা ওই আছে। নর্মালি হচ্ছে এর মান দেওয়া আছে 0.12, আর এর মান হচ্ছে দ্বিতীয়টা বাই প্রথমটা 0.0012/0.1। ও লব হরকে 1000 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে, উপরে থাকবে 12 আর নিচে থাকবে 1200। এটার মান হচ্ছে
বারো বারো কাটাকাটি করলে উপরে ওয়ান, নিচে ওয়ান, লাস্টে দুটো শূন্য। থাকুক এইভাবে আর এর মান। আমরা ডাইরেক্ট সূত্র বসাই দিই। এস ইনফিনিটি ইকুয়ালস টু a/1 - r। এর মান কত? 0.1 বাই 1 - r এর মান কত? 1/100। এটাকে ক্যালকুলেট করলে কি থাকে? 12 মানে, 0.12 মানে 12/100। উপরে আছে 12/100, আর নিচে কি আছে? 1 - 100/1। 100/100 থেকে 100/1 বাদ দিলে 100/99 থাকে। অথবা নর্মালি করলে 100 কমন নিলে একে একে এক, 100 একে 100, মাইনাস 100 একে 100, এক একে এক, এরকম। সমান সমান 12/100। উল্টাই দিলে নিচের 100টা উপরে উঠে যাবে, আর 100 - 1 মানে 99টা নিচে নেমে যাবে। শতে শতে কাটা, 12/99, দিস ইজ আনসার। 3 দিয়ে ভাগ করলে ফোর চার। বাই কিছু বলতে চাইলা বলো। তাছাড়া বলতে চাচ্ছিলাম 3 দিয়ে ভাগ চার। হ্যাঁ, ভাগ করছি এটাই। 4/33, এটা আনসার। এইটার একটা শর্টকাট আছে, সেটা কি? এই ধারাটাকে যদি যোগ করি, যোগফলটা কি দাঁড়ায়? 0. এই দুইটা শূন্যের মধ্যে যদি 1 2 কে বসাই দিই, যোগ করতেছি তো, যোগ করলে শূন্যের সাথে নিচে যেটা পড়ে সে যোগ হয়ে যায়। এই শূন্য দুইটার সাথে যদি 0.12 বসাই দিলে সেটা হবে 1 2 1, চারটা। পরের পদের সাথে যোগ করার সময় যদি এই চারটাকে হাতে হাতে যোগ করি, এই চারটা শূন্যের গ্যাপের মধ্যে চারটা 1 2 1 2 যোগফল বসে যাবে। মানে এটা খুব সুন্দরভাবে এই পরের সংখ্যাটা হবে 6টা শূন্য 1 2। আরেকটা এরকম পাবো, 0.12 1 2 তো ছিলই, আবার ওই গ্যাপের মধ্যে বসায় 3 নম্বর পদটা যোগ করার ফলে সেটা হয়ে গেল 0.12 1 2, আরেকটা 1 2। এর পরের পদটাও যোগ করলে আরো 1 2 1 2 বাড়তে থাকবে না? বাড়তে থাকবে কি থাকবে না? বাড়তেই থাকবে, আজীবন এটা 1 2 1 2 হয়ে যাবে। এই ধরনের যে ধারাগুলা বারবার রিপিটেশন হয়, সেগুলাকে আমরা পৌনঃপুনিক বলি কিনা, আবৃত দশমিক বলি কিনা। 0.12 উপরে পৌনঃপুনিক, ঠিক না ভুল? সঠিক। আচ্ছা, পৌনঃপুনিক সংখ্যাকে নর্মাল ভগ্নাংশে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে দশমিক তুলে দিতে হবে, শূন্য তুলে দিতে হবে। মাঝখানে শূন্য থাকলে রাখা যাবে, শুরুতে যদি শূন্য থাকে, দশমিকের আগে শূন্য থাকে, বা যে সংখ্যা দুইটা আছে 0.12 এর সঙ্গে শূন্য থাকে, তাহলে ঝামেলা। 0.12 পৌনঃপুনিক যদি হয়, পৌনঃপুনিক থেকে নর্মাল ভগ্নাংশে ভাঙানোর সূত্র কি মনে আছে, জানো কেউ? জয়টা সংখ্যা আবৃত, জয়টা সংখ্যা পৌনঃপুনিক, ততটা 9 দিয়ে ওই পৌনঃপুনিক গুলো তুলে দিয়ে ভাগ করলেই হয়। অর্থাৎ এখানে একটু উদাহরণ দেখলে বুঝবা। 0.12 পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক বাদ দিলাম, 0.0 এগুলো সব বাদ দিলাম, নর্মালি 12-র উপরে পৌনঃপুনিক মানে হচ্ছে 12/99। এটাকে কাটাকাটি করা যায় 3 দিয়া কাটলে থাকে 3 4 12, 99 কাটলে থাকে 3 33 99। মানে এর রেজাল্ট হচ্ছে 4/33। এনি কোশ্চেন? 4/33। একটু আগে যে আমরা করছিলাম সেখানে 4/33 আসছিল। আর এখন যেটা আমরা করলাম, সমষ্টি সূত্র ছাড়া দুইটা ধারা সূত্র দুইবার প্রয়োগ করে দিলাম। কোনটা সহজ হইলো? কম্পেয়ার করে বললেন তো কোনটা সহজ।
মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। স্যার পৌনপুনিকেরটাই সহজ আছে। হ্যাঁ বলো কি। মানে যেটা পৌনপুনিকেরটা সেটাই সোজা একটা স্যার। বিমানের কাছে একটা আমার ব্যাগের ভিতরে, হ্যাঁ। দেখতে পাইতে না। একটু 1 মিনিট লাইন থাকো, একটু বিপদ হয়ে যেত। আরে কোন জায়গায় আছে তুই? আমার সাথে কোন রাতে যাবি? আমি তো কালকে যাবো। কালকে যাইস। বলো। হ্যালো। স্যার পৌনপুনিকেরটাই সহজ। ওর পয়েন্ট আবার বলবো। হুম, যেমন ছিল হ্যাঁ স্যার। 0.12, 0.12 ভুলে যাই। আচ্ছা মনে করো 0.347 পৌনপুনিক। 3 আর 7 এর উপরে পৌনপুনিক আছে, তার মানে মনে মনে 4 এর উপর আছে, না দিলেও আছে। এটাকে যদি পৌনপুনিক থেকে আবৃত দশমিক থেকে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে ফেলতে চাই, তাহলে যেটা করতে হবে, এই সব পৌনপুনিক আর দশমিক তুলে দিয়ে নর্মালি 347 কে লিখে ফেলতে হবে। লিখে ফেললাম। এখন দশমিকের পৌনপুনিকের ভিতরে কয়টা ইয়া ছিল, কয়টা সংখ্যা ছিল? দুইটা 3টা না? স্যার। তাহলে 3টা 9 দিয়ে ভাগ করতে হবে। এই স্যার তিনশো কিন্তু পৌনপুনিক সাতচল্লিশ তো দুইটাতে না। আবার বলো। মানে পৌনপুনিকটা তো দুইটায়, 3 আর 7-এ। না না না, এটা তো পৌনপুনিকের নিয়ম। 3 আর 7 দুইটাতে লেখা মানে আবৃত দশমিক, মানে 3 থেকে শুরু করে 7 পর্যন্ত সবগুলো পৌনপুনিক। রেঞ্জ, পৌনপুনিকের রেঞ্জ এটা। এটা মানে হচ্ছে 347 347 ও, 347, এটা মিনিং হচ্ছে এটা। এই ছবিটা একটা কার্টুনের মতো হয়েছে না, একটা দুইটা চোখ। এখন কার্টুন নাই হয়ে গেছে। কি কার্টুন আঁকলাম রে বাবা! আমি জীবনে কখনো কার্টুন আঁকি নাই। একটা চোখ, এটা ফুটকা মাছ, হাঙ্গর মাছের মতো মনে হচ্ছে, তাই না? দেখো তো, এটাও হাঙ্গর মতো মনে হচ্ছে। না, এটা অ্যাভাটার জাদু আছে না? হাঙ্গর মাছ হয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে। প্রাণীর ছবি আঁকা যাবে না, নিষেধ। সরি। তাহলে এটাই হচ্ছে সিস্টেম পৌনপুনিক লেখার, পৌনপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার। ঠিক আছে, শর্টকাট। তাহলে কোনটা ভালো দেখো তো, বামের পৌনপুনিকের থিওরিটা সহজ নাকি ডানের সূত্র দিয়ে করাটা সহজ? পৌনপুনিকের থিওরিটা সোজা। তাহলে তোমরা এখন থেকে পৌনপুনিকের থিওরিটা দিয়েই করবা। কততম বিসিএস আসছে? 41তম। মানে রিসেন্ট বিসিএস, বি কেয়ারফুল। এই দেখো, এটা পৌনপুনিকের থিওরি, তাই না? পৌনপুনিক দিয়ে করি সমান সমান কি, 0.333, গ্যাপে গ্যাপে বসাই দিলে 3 3 আজীবন হবে। মানে কি, মানে 0.3 পৌনপুনিক। এখানে কিন্তু একটা সংখ্যার উপরই পৌনপুনিক, একটা সংখ্যা 3 এর উপরই 3 বারবার রিপিট হচ্ছে, তার মানে এটা 3 পৌনপুনিক। 3 পৌনপুনিকের মান কি? সবকিছু বাদ দিয়ে লিখতে হবে নর্মালি 3, আবার ভাগ করতে হবে যতটা সংখ্যার ভিতরে পৌনপুনিক ততটা সংখ্যা দিয়ে, 9, ততটা 9 দিয়ে ভাগ করতে হবে। তো একটা সংখ্যার উপরে পৌনপুনিক, সুতরাং একটা 9 দিয়ে আমি ভাগ করবো। কত হয়? 1/3। এনি কোশ্চেন? দেখো, গুরুত্ব ধারণাঙ্ক ডাকটা দেখলে যতটা ভয় লাগে, অমুক গেলে কি হিজিবিজি হিজিবিজি। আবার অসীম সংখ্যক পদ, কয়টা পদ বলেও নাই। ডাকটা দেখা, অঙ্কের লাইনটা বাক্যটা দেখা যত কঠিন মনে হয়, সমাধানটা আর ততটাই সহজ, না কঠিন? ও স্যার,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, কেন সেই সুরে আমারে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। বাস্তবিক প্রায়োগিক উদাহরণ টাইপ 4। এটা আবার কি? বাস্তব ঘটনার সাথে মিল রেখে দেখি। বলছে একটা টিভির মূল্য, পানি উন্নয়ন বোর্ডে আসছে 2019 সালে, একটি টিভির মূল্য বছরের শুরুতে যা থাকে, বছরের শেষে মূল্য হ্রাস পেয়ে তার 3/4 হয়। মূল্য যে কমতেছে, এটা কি সমান্তর ধারাহারে কমতেছে না গুণোত্তর ধারাহারে কমতেছে বলেন তো? বলেন। হ্যালো। স্যার গুণোত্তর। গুণোত্তর ধারা 3/4 মানে কি? 3/4। মানে আগের বছর যদি সাপোজ 100 টাকা হইতো, পরের বছরটা কত হইতো? 75। তাহলে এটার প্রথম পদ হচ্ছে 100, দ্বিতীয় পদ কত? 75। তাহলে আর এর মান কত? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, 75/100, মানে কি 3/4। এটাই আমার আর এর মান। এনি কোশ্চেন? তো এটা ভাগ করে নো দেখানোর স্যার। দরকার নাই, 100 ধরারও দরকার নাই। বলেন, কিছু বললেন? না স্যার। যত অংশ হয় আর এর মান তত। যদি বলতো দ্বিতীয় বছর ডাবল হয়, তাহলে 2 হচ্ছে আর এর মান। দ্বিতীয় বছর 3 গুণ হয়, 3 আর এর মান। দ্বিতীয় বছর 1/9 অংশ হয়, তাহলে 1/9 হচ্ছে আর এর মান। এক কথায় যত অংশ হয় সেটা কি, সেটি হচ্ছে আর এর মান। কোনো প্যারা নাই, চারদিকে শুধু চিল আর চিল। এখানে 3/4 দেওয়া আছে, এটাকে উল্টায় 4/3 বানানোর কোনো দরকার নাই, যা আছে তাই। বুঝছেন না বুঝেন নাই? এটা একটা সুবিধা। এই টাইপের অঙ্কে এটা একটা সুবিধা। ওকে। তাহলে আমরা প্রথম বছরের মূল্য কত ছিল তা তো জানি না, ধরি। ছিল টাকা। কেন টাকা? প্রথম পদ, প্রথম পদ। বুঝতে পারছেন? আচ্ছা। 3 বছর শেষে তাহলে কয় নাম্বার পদ? প্রথম পদ। এটা প্রথম পদ, প্রথম বছরের শেষে। এই মানটা কি? দ্বিতীয় পদ, দ্বিতীয় বছরের শেষে। এটা কত নম্বর পদ? তৃতীয় পদ। দিব একইভাবে স্যার। আগে তো পড়ে হয় প্রথম তৃতীয় বছরের শেষে লিখলাম তৃতীয় না, প্রথম বছর। দিয়ে গেলাম। এটা হবে চতুর্থ পদ। এইখানেই আমরা ধরাটা খাই। তৃতীয় বছরের শেষে যেটা বলছে, আমরা এটাকে চোখ বন্ধ কইরা 3তম পদ লেখা ফেলতেছি। এখানে আমরা ধরাটা খেয়ে যাচ্ছি। তাহলে কি করতে হবে? তৃতীয় বছরের শেষে বলাতে
এই প্রথম বছর নিয়ে কিন্তু দুইটা হয়ে গেছে। প্রথম বছরের শুরুতে ছিল একটা পদ, চাইছে যেটা বের করতে বলছে। যদি এখানে প্রথম বছরের শুরুতে না চাইতো, তাহলে কিছু করা দরকার ছিল না, প্রথম বছরের শেষে বলতাম। আর এই সরি, চতুর্থ পদ হইতো না, তখন তৃতীয় পদই হইতো। ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা কি করা যায় বলেন তো? এই দেওয়া আছে 3 বছর শেষে চতুর্থ পদ, এটার মানটা আমরা লিখি, তাইলে কনফিউশন থাকবে না যদি রিটেন পরীক্ষায় আসে। আমরা লিখি যে 3 বছর শেষে চতুর্থ পদ। 3 বছর শেষে মানে চতুর্থ পদ, ধারার চতুর্থ পদ, উনি বুঝে ফেলবে যে তখন তুমি বুঝে বুঝে লেখছো। চতুর্থ পদ, এটার মান কত দেওয়া আছে? 3 বছর শেষে 6,750 টাকা। 6,750 টাকা। চতুর্থ পদের সূত্র কি? এনতম পদের AR⁴ এন 4 মাইনাস মাইনাস ওয়ান। এন, হ্যাঁ এন এর মান তো 4 দেওয়া আছে, এই জন্য 4 - 1 বসাইলাম। ইকুয়ালস টু 6,750। এখন এখান থেকে আমার এর মানটা কিভাবে বের করা যায়? আর এর মান তো দেওয়া নাই। স্যার 3/4। আর এর মান কত বের করছি আমরা? 4/3। 3/4। ডাইরেক্ট 3/4, এই আটটা। আর আচ্ছা, এক কাজ করি আমরা, R³ সহজ করে ফেলি। 3/4 পরে লাইনে বসাই, R³। আর উপরে 6,750 যেমন আছে তেমন থাক, আমরা না ধরলাম। আচ্ছা, এখন উপরের সংখ্যাটা কি কি কোন সংখ্যার কিউব আকারে প্রকাশ করা যায়? ছয় হাজার সাতশো পঞ্চাশ এটাকে সামথিং কিউব আকারে প্রকাশ করলে সবচেয়ে ভালো হয়। দরকার নাই, আমরা এই সুযোগে এখন আর এর মান বসায় দিই, বসায় মানগুলা বড় মান আসবে, সেগুলাকে আমরা ওই ভাগটা গুণ করলে সহজ হয়ে যাবে। উপরে উপরটা থাক যেমন আছে তেমনই থাক, উপরটা 6,750 থাক। কি ব্যাপার, ডাবল টাচ হইতেছে কোথায়? 6,750 যেমন আছে তেমন থাক। আর নিচে যে R³ বলছে, আর এর মান যেহেতু আমরা জানি 3/4, তাহলে কোনো ঝামেলা নেই, আমরা সরাসরি 3/4 হোল কিউব লিখে দিই। হোল কিউব। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। আচ্ছা, তো নিচে আছে থ্রি কিউব। থ্রি কিউবের মান কত? 3 × 3 = 9, 3 নং 27 স্যার। 27। লিখলাম উপরে 27। আর নিচে যে 4 কিউবের মান 4×4 = 16, 4×16 = 64। 64 স্যার। 64টা নিচে গুণ আকারে থাকবে। আর উপরে গুণ হবে 6,750, যেমন আছে তেমনই থাক, ভাগ করতে হবে আর কি দুইটাকে। 6,750, এই দুইটাকে এখন গুণ করে ভাগ করতে আমার ইচ্ছে হইতেছে না। এটা কোন পরীক্ষা আসছিল? যে পরীক্ষা আসছিল সেটা পানি উন্নয়ন বোর্ড, সেখানে নিঃসন্দেহে ক্যালকুলেটর অ্যালাউড ছিল। অঙ্ক শেষ, অধ্যায় শেষ। অনুশীলনী দিলাম 10টা, তোমরা অঙ্কটা অধ্যায়টা শেষ করে এসো।
বাসায় নিজেরা নিজেরা বসে করে শেষ করে ফেলবা। যে একটা দুইটা বুঝবা না সেগুলো আমাকে মেসেঞ্জার গ্রুপে দিবা অথবা আমাকে পার্সোনালি দিবা। ঠিক আছে? এনামুলকে জিজ্ঞেস করলে বা বিরক্ত করলে গ্রুপে বললে লাভ নাই, সে তো আর সলভ করতে পারবে না। আমাকেই তোমরা গ্রুপে মেসেজ দিও, কেমন? ওকে স্যার। ওকে। অথবা গ্রুপেও দিতে পারো যদি কোনো বন্ধু করে ফেলে থাকে, তবে গ্রুপে শুধু না দিয়া আমাকেও দিও আর কি। ঠিক বুঝছেন স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো। এনামুল, সিয়ার এনামুল, এনামুল। ভাই ডাকতেছেন নাকি? হ্যাঁ, ক্লাস তো শেষ। মিটিং এন্ড